অভিরূপ সামন্ত কোথায় ঘাপটি মেরে বসে আছে তাকে খুঁজে বের করে সবার সামনে সমস্ত সত্যিটা নিয়ে আসবে ফুলকি। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অরণ্য ফুলকিকে একটা চেয়ারে বসে দেয়, বলছে ম্যাডাম আপনি ঠিক আছেন তো, আপনি কেন মারামারি করতে গেলেন, আমি আছি তো। আর তখন অরণ্য মাধবীর হাতের বাঁধনটাও খুলে দেয়। এদিকে তখন পুলিশ অফিসার অংশ এবং সুজাতা চলে আসে। তখন অংশ অরণ্যকে বলে অভিরূপ সামন্তর গুন্ডারা হায়ার্ড। আর তখন সুজাতা বলে অভিরূপ সামন্ত ফেরারি। যা শুনে মাধবী বলতে থাকে উনি অভিরূপ সামন্ত নয়। যা শুনে তো অরণ্য এবং অংশ পুরোই অবাক হয়ে যায়। আর তখন অরণ্য বলে উনি অভিরূপ নয়, তাহলে দারোয়ালা লোকটি কে? তাহলে উনি ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর তখন অরণ্য ফুলকিকে বলে কি ম্যাডাম আপনি ট্রমায় কেন চলে গেলেন, কিছু বলছেন না কেন? তখন ফুলকি বলে অংশুদা দাদাভাই উনি অভিরূপ সামন্ত নন, আসল অভিরূপ সামন্ত অনেক বছর আগে মারা গিয়েছে। তবে জানো তো দাদাভাই ওনাকে দেখে না আমার একজনের কথাই মনে পড়ছে। তখন এই অংশ বলে একজনের কথা? কার কথা মনে পড়ছে ফুলকি? তখন ফুলকি বলে উনি যখন আমার দিকে বন্দুক তাক করে রেখেছিল, যেভাবে চোখ বড় বড় করে তাকিয়েছে সেরকম শুধু একজন মানুষই করতে পারে, আর সেটা হচ্ছে রুদ্ররূপ সান্যাল। যা শুনে অংশ বলে ফুলকি এটা কি করে হতে পারে, আমরা তো অনেক যাচাই করেছি, অনেক তদন্ত করেছি। তখন ফুলকি বলে কোথাও না একটা ফাঁক রয়ে গিয়েছে দাদাভাই, আমি তোমাকে বলছি একটা ফাঁক তো আছে, তুমি সেটা তদন্ত করো, তদন্ত করে খুঁজে বের করো। আর তখন অংশ বলে ঠিক আছে তোমরা বাড়ি ফিরে যাও, সবাই কিন্তু চিন্তা করছে, বাকিটা আমি তোমাকে ফোনে জানিয়ে দিব। অরণ্য যাও ফুলকিকে বাড়ি নিয়ে যাও। তখন অরণ্য বলে ফুলকি ম্যাডাম কোনো চিন্তা করবেন না, আর তাছাড়া ফুলকি ম্যাডামকে সেভ করার জন্য আমি সবসময় আছি। তখন ফুলকি বলে আপনাকে আসতে বারণ করেছি, আমি নিজেকে নিজে সেভ করতে পারি, বুঝতে পেরেছেন? অর্ণব বলে আমি তো আপনাকে বাঁচালাম, এখন আমাকে বকাবকি করছেন? তখন ফুলকি বলে শুনুন আপনার এই ঝুঁকাপড়াটা না করলে চলে না, না চলুন। এই বলে ফুলকি অরণ্যকে নিয়ে বাড়ি চলে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাবো অংশমান ইন্দ্রকে জেরা করতে শুরু করে দেয়। তখন ইন্দ্র বলতে থাকে আমার উপর এলিগেশন কি এনেছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন এতদিন আমি রাজমহলে ছিলাম না, অভিরূপ সামন্ত এতদিন রাজমহলে কি করেছে আর কি করেনি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। উনি ওই জিএস পার্টির সঙ্গে যুক্ত, তো আপনারা ওইখানে গিয়ে ওনার সম্পর্কে খোঁজ নিতে পারেন। তখন অংশ বলে আমরা খোঁজ নিয়েছি, সেখানে গিয়ে তারাই বলেছে অভিরূপ সামন্তের নাম, এই লোকটা রাজমহলে দায়িত্বে আছে। আসল অভিরূপ সামন্ত দল বদল করেছে, এটাই তারা বলেছে। তাদেরকে আসল অভিরূপ সামন্ত ছবি দেখানো হয়েছে, তারাই জানিয়েছে যে তুমি এই অভিরূপ সামন্তের সঙ্গে উঠা বসা করছো। ইন্দ্র তখন বলে আমি তো বারবার আপনাদের বলছি স্যার, এতদিন রাজমহলে ছিলাম না, সে সময় অভিরূপ সামন্ত এখানে কি করেছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, আর উনি যে নকল সেটা আমি কি করে জানবো? দেখুন রাজমহলের অনেক লোক অভিরূপ সামন্তকে চিনে, সে তো মায়ের সঙ্গেও ছিল, আর সেই নকল অভিরূপ সামন্ত এখন আবার ফিরে এসেছে, আমার পক্ষে এটা কি বোঝা সম্ভব স্যার? তখন অংশমান বলে ছোট রাজকুমার তার মানে তুমি বলবে না তাই তো? কিচ্ছু বলবে না, এই অভিরূপ সামন্ত কোথায় গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে? ইন্দ্র বলছে যেটা আমি জানি না সেটা আমি কি করে বলবো স্যার? তখন অংশ বলে তাহলে এই কথাটা বলো যে নকল অভিরূপ সামন্তের আসল পরিচয় কি? ইন্দ্র তখন বলে স্যার আমি তো আপনাকে বারবারই বলছি, একে আমি আসল অভিরূপ সামন্ত ভেবেছিলাম, ওই যে নকল অভিরূপ সামন্ত আমি কি করে বুঝবো? অংশ তখন বলে আমি জানতাম তুমি এটাই বলবে। তখন অংশ বলে অবশ্যই কিছু না কিছু তুমি আন্দাজ করতে পেরেছো। তখন ইন্দ্র বলে না না স্যার আমি কোনো আন্দাজ করতে পারিনি। তখন ইন্দ্র বলে আমি কি যেতে পারি? তখন অংশ বলে হ্যাঁ এখন যেতে পারো, তবে তোমাকে আবারও ডাকা হবে তদন্তের জন্য। অন্যদিকে দেখা যায় তমাল ফুলকিকে জানায় ফুলকি আমাকে অংশদা ফোন করেছিল, ইন্দ্রর মুখ থেকে কোনো সত্যি বের করতে পারছে না, কোনো সত্যি স্বীকার করছে না, এবার কি করবে? ফুলকি বলে দাঁড়াও আরেকটা উপায় আমার কাছে জানা আছে। এদিকে লাবণ্য বলে যা যা করবে করো, বুঝতে পেরেছো? তবে তুমি ভুলে যেও না তুমি আগের ফুলকি নও, এখন তুমি খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। এই বলে রাগান্বিত হয় লাবু। তমাল বলে দিদি কিন্তু অনেকটা রেগে গেছে ফুলকি। ফুলকি বলে সে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তমাল দাদা আমি একটা প্ল্যান করব, ওর মুখ থেকে সত্যিটা বের করার জন্য আমি একটা প্ল্যান ভেবে রেখেছি, তোমরা কি আমাকে সাপোর্ট করবে? আর তখনই তমাল পিয়ার ভয় পেয়ে যায়। ফুলকি বলে তোমরা শুধু বলো আমার সাথে আছো, যদি তোমরা আমার সঙ্গে না থাকো তবে আমার কাজটা আমি একাই করে নিব। তমাল পিয়ার বলে আরে না, তমাল পিয়ার বলে আমরা সবসময় তোমার সাথেই আছি, তুমি শুধু বলো কি করতে হবে। ফুলকি তখন প্ল্যানটা জানিয়ে দেয় যে কিভাবে
দেখে ছোট রাজকুমারের মুখ থেকে কথা বের করবে। রুদ্র আর ঈশিতাকে যা করেছিল সেই সেম প্ল্যানই করতে থাকে ফুলকি। তমাল পিয়াল সব প্ল্যান বুঝে সেই অনুযায়ী কাজ করতে থাকে। রাজমহলে গিয়ে রাতের অন্ধকারে ঘুমের ভিতরে রাজকুমারকে সেই অন্ধকার কারাগারে নিয়ে আসে। এখানে হাত পা বেঁধে ফেলে রাখে। তখন ছোট রাজকুমার চোখ খুলে দেখতে পায় গরম জলের উপরে। ফুলকি বলে, আরে চিৎকার কেন করছো? চিৎকার করে না, কোনো লাভ নেই। আমি যখন যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো। বলো অভিরূপ সামন্তকে। তখনই ছোট রাজকুমার বলে, আমি জানি না, আমি তো কিচ্ছু জানি না। ফুলকি বলে, যদি তুমি না জানো তবে তোমাকে গরম জলের ভিতরে না চুবিয়ে মারবো, শেষ করে ফেলবো। তখন অনেকটাই ভয় পেয়ে যায় ছোট রাজকুমার। ছোট রাজকুমার বলে, ফুলকি এটা কিন্তু তুমি ঠিক করছো না। আগেরবার ওদেরকে ভয় দেখিয়ে তুমি রাজমহল থেকে তাড়িয়েছ, আর সে একই কাজ তুমি আমার সাথে করছো। তুমি মনে রেখো, এটা তুমি আমার সাথে কখনোই করতে পারবে না। তখন ফুলকি বলে, তুমি ভেবো না, আগেরবার ওদেরকে ভয় দেখিয়েছি কিন্তু কিচ্ছু করিনি। এখন যে তোমাকে সেটাই করব একদম ঠিক নয়। তুমি যদি স্বীকার না করো তাহলে তাদের থেকেও খারাপ অবস্থা করব, বুঝতে পেরেছ? তমাল দাদা, তুমি ওকে এক্ষুনি দেখে দাও তো। তখনই তমাল আর পিয়াল রশিটা হালকাভাবেই ছেড়ে দিতে থাকে। তখনই ছোট রাজকুমার আস্তে আস্তে জলে তরে যেতে থাকে। আর তখনই ছোট কুমার বলে, না না, আমি সবটাই বলবো। ফুলকি বলে, এই তো লাইনে এসেছে, এবার বলো অভিরূপ সামন্তকে। আর তখনই ছোট রাজকুমার বলে, বিশ্বাস করো আমি জানি না। এই অভিরূপ সামন্ত হচ্ছে নকল অভিরূপ সামন্ত। তবে উনি নকল না আসল এটা একজনই জানতে পারবে, সে হচ্ছে ঈশিতা। তোমরা যদি ঈশিতাকে ধরো তাহলে তোমরা সমস্ত সত্যি জানতে পারবে আসলে অভিরূপ সামন্ত কে। ফুলকি ছোট রাজকুমারের কথা শুনে রাজকুমারকে ছেড়ে দেয়। ওর কাছ থেকে ঈশিতার ঠিকানা নেয়। এরপর ফুলকি বলে, এবার ঈশিতা রায়চৌধুরীকে ধরবো, ওর কাছ থেকে সব সত্যিটা এবার বের করবই। তখন ফুলকি ইন্দ্রকে বলে, জানো তো ইন্দ্র দাদা, তুমি যদি আগে সত্যিটা স্বীকার করতে তাহলে তোমাকে না এত কাঠকর পোহাতে হতো না, এত ভয়ভীতি পেতেও হতো না, আর শাস্তি অনেকটাই কমে যেত। আর এত ভয়ভীত তোমাকে দেখানো হতো না। তুমি যদি মিথ্যে বলে থাকো তবে কিন্তু তোমার শাস্তি কতটা কঠিন হতে পারে সেটা তুমি ভুলে যেও না ছোট রাজকুমার। আর তখনই ছোট রাজকুমার বলে, তুমি আমার বাড়িতে থেকে আমাকে ভয় দেখাচ্ছ। ফুলকি বলে, এটা ভয় নয়, আমি আমার স্যারের জন্য সব কিছু করতে পারি, বুঝতে পেরেছ? তমাল দাদা, আমাদেরকে কিন্তু ঈশিতা রায়চৌধুরীর বাড়িতে এক্ষুনি যেতে হবে। সে যেখানেই আছে সেখানে যেতে হবে, এক্ষুনি যাব। তার আগে এটাকে হাত পা বেঁধে রেখে দাও। যদি আবার ওদেরকে ফোন করে জানিয়ে দেয় তবে তো এখান থেকে ওরা পালিয়ে যাবে। আমি কিছুতেই চাই না আমি যাওয়ার আগে ওরা খবরটা পেয়ে যাক। তখন তো রাজকুমারের হাত পা বেঁধে রাখে, কারাগারে ফেলে রেখে যায়। তখন রাজকুমার ইন্দ্র রাগান্বিত হয়ে বলে, ফুলকি এটা তুমি ঠিক করছো না, একদমই ঠিক করছো না। ফুলকি বলে, আমি ঠিক করছি না ভুল করছি সেটা সময় হলে জানবে। আমি অভিরূপ সামন্ত পরিচয় জানি, তারপর তোমাকে এখান থেকে মুক্ত করব। তবে চিন্তা করো না, এখানে তোমার কোনো কষ্টই হবে না। তুমি কি ভেবেছো তোমাকে আমরা সত্যি সত্যি গরম জলে ফেলে দিতাম? কখনোই না, তোমাকে আমরা ঠিক বাঁচিয়ে নিতাম। সত্যিটা বলে দিয়েছো, ভালো হয়েছে। তোমাকে কষ্টটা না ওখানে ঝুলে থেকে ভোগ করতে হয়নি। তখন ফুলকিরা ছোট কুমারকে হাত পা বেঁধে সেখান থেকে চলে যায়। তখন ফুলকি বলে, চলো আমাদের এক্ষুনি যেতে হবে, কান টানলেই মাথা আসে। এই ঈশিতা রায়চৌধুরী নিয়ে যাবে আমাদের স্যারের খুনি অভিরূপ সামন্ত চৌধুরী পর্যন্ত। আর সবাই মিলে অবাক হয়ে তাকিয়ে থাকে ফুলকির দিকে। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে ফুলকি কি পারবে এবার ঈশিতার মাধ্যমে অভিরূপ সামন্তর সমস্ত সত্যি জানতে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।